হ্যালো, স্বাগত সকলকে আরেকটা নতুন ভিডিওতে। আজকের আমি যে বিষয়ে কথা বলবো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে। হ্যাঁ, আপনারা জানেন, আমি জানি, সবাই জানি, কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা জানে না প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে এবং তার অবদান কি। তো এখানে আমি ডিফেন্ড করার জন্য বা তাকে আমি উপরে তোলার জন্য ভিডিওটা বানাচ্ছি না, যেটা রিয়ালিটি, যেটা ফ্যাক্ট, সেটাই তুলে ধরবো। তো এই রিলেটেড ভিডিও আমি আগে বানিয়েছি, কারণ কিছুদিন আগে ফেসবুকে আমি একটা ভিডিও দেখেছিলাম যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামে অকথ্য ভাষায় কথা বলা হচ্ছে, মানে তার অবদানকে তুচ্ছ করা হচ্ছে বা তাকে ছোট করা হচ্ছে। দেখুন, ক্রিটিসাইজ করাটা আলাদা জিনিস, তার সমালোচনা করুক, কিন্তু তার মধ্যে একটা ধরন থাকা দরকার, সেই রেসপেক্টটা থাকা দরকার। অন্তত যে লোকটা ইন্ডাস্ট্রিকে এত কিছু দিয়েছে তার এই ন্যূনতম রেসপেক্টটুকু প্রয়োজন আছে। তো সেই ভিত্তিতে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে অনেকে রেসপন্স করেছেন দেখেছি। তো আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে। অ্যাকচুয়ালি তখন আমি পুরো ভিডিওটা দেখিনি, আমি যেটা দেখেছি সেটা বলা যায় ট্রেলার। তো পুরো ভিডিওটা দেখার পরে এখন বুঝতে পারছি যে শুধু এখানেই শুরু না, মানে আরও কত কি। সেখানে দেবজিৎ যা করছে, প্রসেনজিৎ কি সেটা করতে পারে, কত টাকার ব্যবসা দেয়, তারপরে সব কিছু ফ্লপ, তারপর তিনি চলেন না, তো নানান কিছু আরও কথাবার্তা সেখানে অ্যাড করেছে অ্যাডিশানে। তার সঙ্গে মেনলি ব্যাপারটা যেখান থেকে সূত্রপাত হয়েছে সেটা হচ্ছে লাবণী সরকার এবং কৌশিক ব্যানার্জি একটা ইন্টারভিউ দিয়েছেন। সেখানে তারা ক্লেম করছে যে সেলিব্রিটি জিৎ এবং দেবকে তারা মনে করে না, বুম্বাদাকে একটু ওপরে করেছে। তো সেটাই হচ্ছে তার রাগ, কেন বুম্বাদাকে ওপরে করলো। সেই ব্যক্তি যে সমস্ত কথা বলেছে সব কথা কিন্তু কোনো ভ্যালিডেশন নেই, সে কথার প্রত্যেকটা উত্তর দেওয়া আমার পক্ষে পসিবল না। মেনলি যেগুলো উনি হাইলাইট করেছেন বা যে হাইলাইট করেছে তার মধ্যে কয়েকটা পয়েন্ট আমি উত্তর দিয়ে দেবো, হয়তো সে জানে না, মানে তাই উত্তর দেওয়াটা আমার মনে হয় খুবই জরুরি। এবারে মূল জায়গায় ফিরে আসি, কোথা থেকে এই জিনিসটা সূত্রপাত হয় একটা ইন্টারভিউ থেকে। কৌশিক ব্যানার্জি এবং লাবণী সরকার একটা স্টেটমেন্ট দেন যে তারা জিৎকে এবং দেবকে সেইভাবে সেলিব্রিটি মনে করেন না, বুম্বা তার থেকে অনেক এগিয়ে। এটাই হচ্ছে মেনলি রাগের বিষয়। তো দেখুন, আমিও যার ফ্যান হব তার সম্পর্কে বললে আমারও খারাপ লাগবে, কিন্তু তার আগে আমাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে রিয়ালিটি কি বলে। রিয়ালিটি কি সেটা সেই কথাটা বলে, আর তারা কোন বেসিসে কথা বলছে, এই দুটো জিনিস আমাকে চেক আউট করতে হবে। প্রথমে হচ্ছে বাংলা সিনেমা এখন যে জায়গায় গেছে সেটা কিন্তু জিৎ এবং দেবের হাত ধরেই। মাল্টিপ্লেক্সে যে বাংলা সিনেমা চলছে এটা কিন্তু এই দুজনের হাত ধরে। যে কমার্শিয়াল মুভি চলছে এদের হাত ধরে, যে ধরনের নতুন টেকনোলজি আসছে এদের হাত ধরে। এটা অস্বীকার করার জায়গা নেই। মানুষের মধ্যে ক্রেজ রয়েছে, এদের নামে টিকিট বিক্রি হয়, ব্র্যান্ড ভ্যালু রয়েছে। এটা কি অস্বীকার আমরা কেউ করতে পারি? যদি কেউ বলে থাকে, কোন লজিকে বলেছে, লজিকটা কী জন্য বলেছে আমি সেটা লাস্টে যাচ্ছি, তাহলে কি রিয়ালিটি চেঞ্জ হয়? রিয়ালিটি চেঞ্জ হয় না। আমাকে ঠান্ডা মাথায় বুদ্ধির সঙ্গে জিনিসটা বুঝতে হবে। বুমবাদার সঙ্গে অন্য কারো তুলনাটা করা যায় না, এটা মানে অস্বীকার করার জায়গা নেই। কোন বেসিসে বলেছে সেটা তো বুঝতে হবে, তাদেরকে ছোট করে বলেনি। আর একটা কথা বলি ভাই, তাদের মধ্যে বিশাল ভালো রিলেশন রয়েছে। লাবণী সরকারকে তুমি চেনো না? তো লাবণী সরকার দেবের মায়ের অভিনয় করেছে, তুমি এত বড় দেবের ফ্যান, তো দেবের মায়ের অভিনয় করেছে চ্যালেঞ্জ মুভিতে, দেখেছো নিশ্চয়ই, তাকে নাকি ভুলে গেছো। তারপরে চাঁদের পাহাড়েও তার মায়ের অভিনয় করেছে। তাছাড়া আগের মুভিতে যাচ্ছি না, কারণ তুমি আগের মুভি সম্পর্কে জানো না, তাই ওনাকে তোমার চেনা উচিত ছিল, আর ওনাদের মধ্যে রিলেশনটাকে তোমার জানা উচিত ছিল। আর রিয়ালিটি তো অন্য কথা বলে, এটা ঠান্ডা মাথায় তোমাকে ভাবা দরকার ছিল। সেটা না ভেবে তুমি সিনিয়র যারা অ্যাক্টর রয়েছে, শুধুমাত্র যে স্টারই সিনেমা চালায় সেটা না, এই সমস্ত অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন আছে। আর কৌশিক ব্যানার্জিকেও তুমি চেনো না, আগে দেখোনি, তাহলে একটা কথা বলি, একটা মুভি সেই সময় তরুণ মজুমদারের ভালোবাসা ভালোবাসা বলে, তাপস পাল এবং দেবশ্রী রায় অভিনীত, সেখানে উৎপল দত্তও ছিল, রমা গো ঠাকুরতা ছিল, সেইখানে সত্য বন্দ্যোপাধ্যায়ের সেকেন্ড পক্ষের ছেলে ছিল হচ্ছে এই কৌশিক ব্যানার্জি। তো উনি বিদেশ থেকে এসে একটা ভালো রোল, সাপোর্টিং রোল প্লে করেছিল। তো এই ছোট্টখাট্টো রোল বা এই ধরনের সাপোর্টিং রোল একটা মুভিকে পরিপূর্ণ করতে সাহায্য করে। আমি অন্য মুভির কথা বললাম না, এই মুভিটার গানগুলো খুবই পপুলার ছিল, হয়তো কোথাও তুমি শুনে থাকবে বা জেনে থাকবে, তাই আমি মুভিটার কথা বললাম। তো শুধুমাত্র একটা হিরো মুভি চালায় না, এদেরকে তুমি না চেনো সেটা তোমার মানে অজ্ঞানতা, তোমার ভুল। কারণ এদেরকে চিনতে হবে। শুধুমাত্র যে তুমি স্টাররাই শুধু একটা যারা লিড করে তারাই মুভি চালায় সেটা না, কারণ এই সমস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেসের জন্যই কিন্তু মুভি চলে। সেটা আজ থেকে না, বহু বছর আগে থেকে এনারা করে আসছেন। এবার বুম্বাদা কেন সেলিব্রিটি, বুম্বাদাকে কেন তারা উপরে রাখলো, কেন অন্য কেউ সেলিব্রিটি না? অন্য কাউকে কিন্তু ছোট করে এই কথাটা বলেনি, সেটা তোমার বোঝার ভুল। আর বুম্বাদা কেন সেলিব্রিটি, একটা কথা বলি, 1987 সালে অমর সঙ্গী বলে একটা সিনেমা বানায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই সময় তাপস পালের এরা রয়েছে, তাপস পাল কিন্তু দাঁড়িয়ে গেছে সেই সময়, যেখানে হাত দিচ্ছে সোনা। সেই সময় একটা অচেনা মুখ এসে, কিছু বাসা চরিত্র করেছে ছেলেটি, সেইভাবে কোনো সাকসেস পায়নি। তো সেই ছেলেটি এসে একটা মুভি বানায় অমর সঙ্গী বলে, সেটা 75 সপ্তাহের উপরেও চলে। আর তখন টিকিটের মূল্য ছিল 4 টাকা, 5 টাকা, 7 টাকা, 9 টাকা। সেই মূল্য টিকিটে কোটি কোটি টাকার ব্যবসা দিয়েছে এই মুভিটি। তারপরেও ছেলেটা কিন্তু হাল ছেড়ে দেয়নি যে তাকে সবাই চিনে গেছে, আমি আর সেরকমভাবে করবো না, বা কোনো ল্যাগ রাখেনি। একসাথে 6টা 7টা শিফট করতো, একসাথে 6টা 7টা মুভি কাজ করতো, 5-6টা ইভেন 7টা মুভিও তারা একসাথে রিলিজ করতো। এই নয় যা তা মুভি করে গেছে। তো সেই মুভিগুলো
রিলিজ করতো, বলা যায় একা কাঁধে সেই সময় মানুষকে হলে ঢুকিয়েছে এই মানুষটা। তো সেই মানুষটা উইদাউট সোশ্যাল মিডিয়া, উইদাউট এরম পাবলিসিটি, তো এত কিছুর পরেও শুধুমাত্র খবরের কাগজের কোণে এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে শুধু একটু করে পোস্টার ছাপতো, তো ম্যাগাজিনও ঠাঁই পেতো না। সেই সময় থেকে দাঁড়িয়ে একটা লোক আজ এই জায়গায় এসে 61 বছর বয়সে এসে অযোগ্যের মতো মুভি করছে, তার সাথে কারোর কি তুলনা করা যায়? এই যে প্রশ্নগুলো তুমি করেছো, এই ভিডিওটা তোমার যে ফেভারিট হিরোরা রয়েছে তাদেরকেও তুমি যদি দেখাও না, তারাও তোমার এগেনস্টে কথা বলবে, কারণ বুম্বাদা কি তারাও জানে, হয়তো তুমি জানো না। তো এটা হচ্ছে লজিক্যাল আর চিন্তা ভাবনার বিষয় ছিল, তুমি সেটা ভাবুনি, মাথা গরম হয়ে গেছে, তোমার হিরোকে কে কি বলেছে তাই তোমার রাগ হয়ে গেছে। আরে জিৎ দেব যেরকম তোমার সেরকম সবার, বাংলা ইন্ডাস্ট্রিটা খুব ছোট, এখানে এরকম সেপারেশনের কোনো প্রয়োজন নেই যে প্রসেনজিৎ আলাদা, দেব আলাদা, জিৎ আলাদা, তো এরকম কিছু না, খুব ছোট। তার মধ্যে তোমার ভালো লাগা মন্দ লাগা থাকতে পারে, তুমি কারো ফ্যান হতে পারো, নাও হতে পারো, কিন্তু তাই বলে কাউকে ছোট করবে যে মানুষটা সেই সময় থেকে কাজ করে আসছে, এই সময় তুমি জানোই না ইন্ডাস্ট্রি কী জিনিস। সেই অঞ্জন চৌধুরী, এদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল, এরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচিয়েছে। তো সেই জায়গার মানুষটাকে তুমি ছোট করতে পারো না। তুমি অনেক কথা বলেছো, সব কথার সত্যি কোনো ভ্যালিডেশন নেই, সব কথার উত্তর আমি দিতে পারবো না। তার মধ্যে যে কথাটা প্রথমে বলেছো যে বুম্বাদা কি এরকম দেবের মতো 50-55 কোটি টাকার বিজনেস দিতে পারবে, একটু আগে যে এক্সাম্পলটা দিলাম অমর সঙ্গী, সেই সময় ওই টিকিটের মূল্য ছিল না, ছিল সোশ্যাল মিডিয়া, না ছিল কোনো কিছু, সেখানে শুধুমাত্র হল কালেকশনের উপর কোটি কোটি টাকার ব্যবসা দিয়েছে সেই সময় দাঁড়িয়ে। আর তখনকার ভ্যালুয়েশনে যদি এখন সেই ভ্যালুয়েশনটা অ্যাড করা যায় তাহলে 50-55 কোটি টাকার ওপরে যাবে। আর আরেকটা কথা বলি, 50-55 কোটি টাকা শুধু কিন্তু এই হল কালেকশন করেনি। তুমি যে মুভিটার কথা বলছো অ্যামাজন অভিযান, যেটা সব থেকে বেশি কালেকশন করেছে, সেটা শুধুমাত্র কিন্তু হল কালেকশনে এই টাকাটা করেনি, এর মধ্যে স্যাটেলাইট সত্ত্ব বিক্রি রয়েছে, তার সঙ্গে এসবিএফ এর আন্ডারে যে সমস্ত তাদের ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে ওড়িয়া, তারপরে আসামিয়া, তেলেগু, সেই তামিল, সেই সমস্ত ভার্সানে এই অ্যামাজন অভিযান মুভিটাকে তারা রিলিজ করে, সেখান থেকে একটা রেভিনিউ জেনারেট হয়। তাছাড়া তার সঙ্গে প্রমোশন ছিল, সব কিছু মিলিয়ে 50-55 কোটি টাকা রেভিনিউ জেনারেট করে এই মুভিটা। কিন্তু বুম্বাদা, শুধু বুম্বাদা কেন, গুরুদক্ষিণার কথাও যদি বলি, সেই সময় শুধুমাত্র হল কালেকশনের ওপর আর ওই টিকিট ভ্যালুতে তারা কোটি কোটি টাকার ব্যবসা দিয়েছে, যেই ব্যবসাটা বা যেই অ্যামাউন্টটা বর্তমান সময় দাঁড়িয়ে 50-55 কোটি টাকার থেকে বেশিই হবে। তুমি হয়তো এই জিনিসটা জানো না। তুমি আরেকটা কথা বললে না, বুম্বাদাকে কমার্শিয়াল মুভি করতে বলো, সে ভয় পায়, কারণ তার মুভি চলবে না। বুম্বাদার বয়স কত জানো? 61 বছর বয়স। 61 বছর বয়সে তার যে ধরনের রোল করা দরকার, এখন বাবা কাকা মামা যেটা, সেটা না করে তিনি লিডিং হিরো হিসেবে কাজ করছে অন্য জনারের মুভিতে, সেটা না বুঝে তুমি তাকে বলছো কমার্শিয়াল মুভি করতে। তাও তোমার কথায় যদি এখন কমার্শিয়াল মুভি করে উনি, সেটা নিশ্চয়ই করতে পারে, কিন্তু যারা বর্তমান হিরো রয়েছে তারা কি মনের মানুষের মতো মুভি করতে পারবে? শেষ পাত্তার মতো মুভি করতে পারবে? পারবে না। সেটা করতে গেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হতে হয়। তো এই সামান্য জিনিস বা সামান্য জ্ঞানটুকু তোমার মধ্যে নেই। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখনো চলা না চলাটা পরের প্রশ্ন, মনে করলে কমার্শিয়াল মুভি করতেই পারে, করবেই। কিছু বছর আগে বিক্রম সিংহ করেছে, করেনি কি? উনি যদি মনে করে করতে পারে, কিন্তু ওনার জনারটা উনি চেঞ্জ করেছে। আর 61 বছর বয়সে যেখানে বাবা মামা কাকা জ্যাঠার অভিনয় করার কথা, সেই জায়গায় দাঁড়িয়ে উনি এখন লিডিং হিরো হিসেবে কাজ করছে, লুক দেখেছে ওনার, তো সেই মেনটেনটা তিনি করে যাচ্ছেন। বর্তমান সময় দাঁড়িয়ে কোন কোন হিরো আছে তারা 60-61 বছর বয়সে এই লুকটা রাখতে পারে বা লিডিং হিরো হিসেবে কাজ করতে পারে? সেটা সময় উত্তর দেবে, দেখা যাবে তারা কি সেই বয়সে কি করতে পারে। তো এটা আমি করতে পারলে খুবই ভালো, এখানে রাগারাগি কোনো প্রসঙ্গই নেই, কিন্তু এই মানুষটা যেটা করছে, একটা পথিকৃৎ একটা মানুষকে এক্সাম্পল সেট করছে, সেটা না বুঝে তুমি বলছো কমার্শিয়াল মুভি বলে চলবে না। আর বলে দিস, 30 বছর আগে যাও, 40 বছর আগে যাও, বুম্বাদা এই সময় একসাথে 5টা-6টা মুভি করতো, রিলিজ করতো 5-6টা মুভি, তার শুধু হলে তারই মুভি। তো সেই লোকটা কমার্শিয়াল মুভি করতে ভয় পায়। তার এরাটা জানো, এখন যে এরাটা তোমার জিৎ বা দেবের এরা, এই এরাটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় 30 বছর আগে ফেলে এসছে। আর সেখানে শুধু ফাঁকা মাঠে গোল দিয়েছে সেটা না, সেখানে ভালো কম্পিটিটার ছিল, তাপস পাল ছিল, ভিক্টর ব্যানার্জি ছিল, চিরঞ্জিত ছিল, অভিষেক ব্যানার্জি ছিল, জয় ব্যানার্জি সেই সময় কাজ করছে, লোকেশ ছিল, ছোটোখাটো থেকে শুরু করে সবাই মিডিয়াম বড় হেভিওয়েটেড সমস্ত মানুষ ছিল, ইভেন রজিত মল্লিকও ছিল সেই সময়। তো এই সমস্ত মানুষের মাঝে, আর সেই সময় স্ক্রিপ্ট দেখেছো, আশা করি গল্প দেখেছো, আর সেই সময় ডিরেক্টর দেখেছো, তাদের মধ্যে তিনি কাজ করে গেছেন, সে ভয় পায়। তুমি একটা কথা বললো, শেষ পাতা মুভি তার চলেনি, ডাহা ফ্লপ মুভি, আর তার 9টা মুভি পরপর ফ্লপ করেছে, শুধুমাত্র দশম অবতার চলেছে, শুধু তাও আবার সিকুয়ালের নামে, নইলে চলতো না। উনি চলে না, সোজা কথা। আর উনি এই শেষ পাতার মতো মুভি করছে, কই কমার্শিয়াল মুভি করুক, যে কথাটা তুমি বলেছো। তোমাকে একটা কথা বলি, মুভির দুটো ক্যাটাগরি আছে, একটা ক্রিয়েটিভ ভ্যালু থাকে একটা মুভির, একটা তোমার হচ্ছে কমার্শিয়াল ভ্যালু থাকে। ক্রিয়েটিভ ভ্যালু মুভি কি? যেখানে শুধুমাত্র অ্যাক্টিং, ভালো স্ক্রিপ্ট, যেটা সত্যজিৎ রায় থেকে মৃণাল সেন, বর্তমানে অপর্ণা সেন, তারপরে এখন কৌশিক গাঙ্গুলি, তারপরে গৌতম ঘোষ, অনিরুদ্ধ
রায়চৌধুরী, তারপর স্বর্গীয় ঋতুপর্ণ ঘোষ, এনারা এই জনারে কাজ করেছেন, যেখানে আপনার ক্রিয়েটিভ ভ্যালু তৈরি হয়, মুভির যাচ্ছে না যায়, মানে অ্যাক্টারের যাচ্ছে না যায়, মুভির যাচ্ছে না যায়, সব কিছু যাচ্ছে না যায়। তো সেই মুভি করা কিন্তু প্রত্যেকটা অ্যাক্টারের একটা স্বপ্ন থাকে, খিদে থাকে। তাই জিৎ করেছিল কৃষ্ণকান্তের উইল, দেব করেছিল বুনো হাঁস। তো এই ধরনের অ্যাক্টিং একটা মানুষকে আরও পরিপূর্ণ করে, মানে অ্যাক্টারকে আরও পরিপূর্ণ করে। তাই তারা এই ধরনের মুভিতে হ্যাঁ বলে কাজ করার জন্যে। আর কমার্শিয়াল ভ্যালু মুভিগুলো কী হয়, যেখানে এত লজিক দেখা যায় না, যেখানে এত কিছু থাকে না, এত কিছু মানে সমস্ত কিছু দেখা হয় না, শুধুমাত্র লোকে গিয়ে হইহুল্লোড় করে, এত ঝা চকচকে ব্যাপার, যেটা তোমার কথায় ব্যবসা দেয়, যেটা হিট হয়, লোকে সিডি বাজায়, সেই দুটো ক্যাটাগরিকে তুমি এক করে ফেলেছো। প্রসেন চট্টোপাধ্যায় শেষ পাতা মুভি যদি ভাবছো যে বিশাল একটা কমার্শিয়ালি হিট হবে, সেটা কখনো সম্ভব ছিল না, হওয়ার মতো মুভিই নয়। এই মুভিটা হচ্ছে ক্রিয়েটিভ ভ্যালু রয়েছে, যেটা অন্যান্য জায়গায় পুরস্কার পাবে, যেখানে যে ডিরেক্টরের নাম হবে, যে প্রোডাকশন সেটাকে প্রডিউস করছে তাদের একটা নাম হবে, তারা এমন একটা কাজ করে, সিগনিফিকেন্ট কাজ, ইভেন একটা তো রয়েছে বা কলাকুশলীরা রয়েছে, এমন কিছু সিগনিফিকেন্ট কাজ থাকে যেটা তাদের গর্ববোধ করে, তারা হ্যাঁ এমন কিছু একটা কাজ করেছে যেটা এই দেশ থেকে আমরা পুরস্কার পেয়েছি, এখান থেকে পুরস্কার পেয়েছি, নানান জায়গায় লেখা হয়। এটা হচ্ছে ক্রিয়েটিভ কাজ। তুমি আজ যদি ভাবো যে তোমার একটা কমার্শিয়াল মুভি, সেই মুভিটা প্রসেনজিতের দেবা মুভিটা, সেটা কোন জায়গায় লেখা হবে, বিদেশি কোনো পত্রিকায় লেখা হবে না, কোথাও হল অফ ফ্রেম করে রাখা হবে না, রাখা হবে কিন্তু জাপানিজ ওয়াইফের মতন মুভি, যেখানে অপর্ণা সেন ডিরেকশন দিচ্ছেন সেই মুভি। আর কি রাখা হবে শেষ পাতার মতো মুভি, চোখের বালির মতো মুভি। এইগুলো হল অফ ফ্রেমে এবং ভালো ভালো জায়গায় এগুলো স্থান পাবে। তাই এর ক্রিয়েটিভ ভ্যালু অনেক 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 বেশি। প্রত্যেকটা অ্যাক্টার এটা করতে চায় কিন্তু করতে পারে না, যেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বর্তমানে করে দেখাচ্ছে। এইবার বলি যেটা তোমার ব্যবসায়ী ভ্যালু রয়েছে বা যেটা কমার্শিয়াল ভ্যালু রয়েছে, সেই মুভিগুলো মানুষের মধ্যে বিশালভাবে একটা ক্রেজ তৈরি করে, মানুষ ভালোবাসে, মানুষ যেটা আমরা পারি না সেটা যখন স্ক্রিনে দেখি আমাদের মধ্যে তো একটা আবেগ তৈরি হয়। তো সেই জন্য আমরা এই মুভি দেখি, এন্টারটেনমেন্ট হই, এই মুভি থেকে আমরা শুধুমাত্র আনন্দ পেতে যাই, আর অন্য কিছু না। এর মধ্যে কি ক্রিয়েটিভিটি থাকে না? থাকে, বাট যেটা তুমি এই ক্রিয়েটিভ মুভিগুলোর মধ্যে পাবে, যেগুলো সকল আর্ট ফিল্ম বলা হয়, এর মধ্যে যেটা পাবে সেটা কিন্তু কমার্শিয়াল মুভির মধ্যে পাবে না। তাই এই মুভি কিন্তু সবাই করতে পারে না ভাই, পারে না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মনে করলে এখন উঠে এসে একটা কমার্শিয়াল মুভি করতে পারে, সেটা চলুক না চলুক, তার যা লুক রয়েছে, তার যা ফিটনেস রয়েছে, যা ব্র্যান্ড ভ্যালু রয়েছে, যে কোনো টাইমে তিনি কমার্শিয়াল মুভি করতে পারে। কিন্তু বর্তমানে এমন হিরো আছে কি শেষ পাতার মতো সিনেমা করার, মনের মানুষ মতন সিনেমা করার, জাতিস্বরের মতো সিনেমা করার? এটা আমাদের ভাবতে হবে। তোমার জানা দরকার, তুমি রিভিউ করো। এর সঙ্গে তুমি আরও অনেক কথা বলছো যে কথাগুলো কোনো ভ্যালিডেশন নেই। সিকোয়েলের নামে সিনেমাটা চলেছে দশম অবতার। হ্যাঁ, দশম অবতার অতটা ভালো মুভি হয়নি যেটা 22শে শ্রাবণ ছিল, সেটা আমিও মানি। কিন্তু ওই বললাম, এখানে কাজ করে গেছে এই ত্রয়ী জিনিস, একটা টানটান উত্তেজনা ছিল, সেই জিনিসটা ক্রিয়েট করতে পেরেছে সৃজিত মুখার্জি, তাই চলেছে। তাছাড়া তার আর মুভি চলেনি বলছো, দৃষ্টিকোণ চলেনি, প্রাক্তন চলেনি, তার আগে কিশোর কুমার জুনিয়র চলেনি, কাবেরী অন্তর্ধান, এগুলো চলেনি, সব ফ্লপ হয়ে গেছে বলছো, তাই তো? না রে ভাই, তুমি অ্যাকচুয়ালি না রিভিউ করতে বসেছো, শুধু তার বাইরে আর কিছু জানো না। তুমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফ্যান না, তুমি এই কথাটা অন ক্যামেরা বলছো। ফ্যান না আলাদা জিনিস, কিন্তু রাগ জিনিসটা আলাদা, যে কোনোভাবে তুমি তাকে মেনে নিতে পারো না। আরে ভাই, তুমি না মেনে নিতে পারলে প্রসেনজিৎ চ্যাপ্টারটা বাদ দেওয়া যায় না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বাদ দিয়ে বাংলা ইন্ডাস্ট্রি কেউই ভাবতে পারে না। আর এই তুমি যে ভিডিওটা বানিয়েছো না, তুমি তোমার যে সমস্ত হিরো রয়েছে তাদেরকেও দেখাও, তারা তোমায় কী বলে, মানে তারাই উত্তরটা দিয়ে দেবে, আর বলার কী আছে, উত্তর দিয়ে দেবে। তাই তুমি না জেনে শুনে কাউকে ছোট করো না, তোমার ভালো নাও লাগতে পারে, অনেক কিছু থাকে। আর ক্রিটিক হয়েছো না শুধুমাত্র এক্সাইটেড হয়ে কোনোদিন রিভিউ করো না। জিৎ, দেব তোমার পছন্দের, তাদের অবদান অনস্বীকার্য, তাদেরকে তুমি রেসপেক্ট করো। সেরকমই তুমি যাকে পছন্দও না করো না, তাকেও রেসপেক্ট করো, সেইভাবেই বলো, তারপরেই তুমি হবে আসল ক্রিটিক বা রিভিউয়ার। এই নয় তোমার ক্যামেরা রয়েছে, যা খুশি এসে আমি এখানে বমি করে দিলাম, তাহলেই হয়ে গেল, আর লোকে দুটো ফ্যান বেসের মধ্যে ঝামেলা লাগালাম, ভিউ কামালাম। এটা হয় না, ইন্ডাস্ট্রি অনেক ছোট, কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করবে। এই তো জিৎ এবং প্রসেনজিৎ খাকি টুয়ে বেঙ্গল চ্যাপ্টার যেটা আসছে, মানে নীরজ পান্ডে, সেখানে কাজ করছে, কি বলবে তাহলে? তার ডিমান্ড নেই, তাহলে তো সে জায়গায় অন্য কাউকে নিতে পারতো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জায়গায়। তো কাকে কোন রোলে ফিট করতে হবে না, সেটা তোমার থেকে আমার থেকে না, তারা অনেক বেশি জানে, কার কোথায় ভ্যালু রয়েছে, কতটা ভ্যালু রয়েছে। এই তুমি আমি এখানে বসে কি বললাম তাদের কিছু যায় আসে না, কিছু যায় আসে না। এই মাঝখান থেকে যারা ফ্যান রয়েছে তারা সেপারেশন তৈরি করছে, করে কি হচ্ছে, নিজেদের মধ্যে ঝামেলা তৈরি হচ্ছে, তোমার ইনকাম হচ্ছে, তুমি ভিউ বাড়াচ্ছ, তোমার চ্যানেল অনেক বড় হয়েছে, ঠিক আছে, শ্রীবৃদ্ধি হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু সঠিকভাবে করো। ইন্ডাস্ট্রি অনেক ছোট, অনেক ছোট, তুমি হয়তো এই জিনিসটা জানো না। ওর মধ্যে লাগিয়ে দিয়ে আর কার সম্পর্কে বলছো সেটা আগে জানা দরকার। যাই হোক, তুমি বলিষ্ঠ যারা অভিনেতা রয়েছে তাদেরকে রেসপেক্ট দিয়ে কথা বলোনি, লাবণী সরকার, কৌশিক ব্যানার্জি, এদেরকে তুমি চেনো না, ওরা কে, আর এমন এমন ভাষা প্রয়োগ করছো, তারা কিন্তু সেই জিনিসটা পাবো না। আর তুমি তাদের চেনোই না, তুমি বলছো তুমি চেনো না, দেখেনি, তার যাদের সম্পর্কে তুমি জানোই না তার সম্পর্কে এরকম কমেন্ট করছো কেন? যেহেতু তোমার হিরোদের সম্পর্কে খারাপ কথা বলেছে, ছোট কথা বলেছে, তাই
আরে ভাই, ছোট বলেই তারা ছোট হয় না, রিয়েলিটি কি সবাই জানে। আর তারা কোন বেসিসে কথা বলেছে, বুম্বাদা কোথা থেকে উঠে এসছে, আর এরাও স্ট্রাগল করেছে। দেবের স্ট্রাগল আমরা সবাই জানি। তিনি লজে থাকতো, মিনি বাসে করে আসতো সেখানে শুটিং করতে। সে দেবের গল্পও সবাই জানে কম বেশি, জিতের গল্পও সবাই জানে। সবারকে মানে আমরা ক্রিটিসাইজ করতে পারি, কিন্তু সবার জীবনটা এত ইজিলি এই জায়গায় পৌঁছায় না, সেটা আমরা সবাই জানি। কিন্তু কোন বেসিসে তারা বলছে সেটা আগে আমাদের বুঝতে হবে। ছোট করলো মানেই তারা ছোট হয়ে যাবে, সেটা কখনো না। এই যে তুমি প্রসেন চট্টোপাধ্যায়কে এইসব কথা বলে, তাই বলে কি প্রসেন চট্টোপাধ্যায় ছোট হয়ে গেলে বা তার অবদান ভুলে যাবো? আমরা যাবো না। তাই রিভিউ করতে বসেছো, বুঝে শুনে কথা বলো, ভালো করে কথা বলো। আর খারাপ লাগা থাকবে, ভালো লাগা থাকবে, সেটাকে ব্যালেন্স করে কথা বলতে শেখো। দেখো, সব জিনিস তুমি জানবে সেটা আমি জানবো সেটা হয় না, কিন্তু শিক্ষা, কথা বলার ধরন, জ্ঞান, এটা তো সবার থাকা উচিত। যেহেতু তুমি একটা পাবলিক প্ল্যাটফর্মে কথা বলছো, তো আমার মনে হয় এই জিনিসটা তোমার থাকা দরকার। আর ভবিষ্যতে এই জিনিসটা মাথায় রেখেই তুমি কথা বলবে, তো তাতে দেখবে মানুষ তোমাকে ভালোবাসবে, আরও এগিয়ে যাবে। এবার আপনাদেরকে বলি, যারা এই জিনিসটা নিয়ে আমরা কথা বলছি, বা আমিও ইভেন কথা বলছি, কারণ কথা বলার কারণ কি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ডিপেন্ড করা না, যেটা রিয়ালিটি সেটা তুলে ধরা। কারণ যে সময়টা আমাদের হাতে মোবাইল ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, শুধুমাত্র রবিবার করে আমরা একটা মুভি দেখতে পারতাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিংবা তাপস পালের বা ভিক্টর ব্যানার্জি, তার সঙ্গে যখন ইটিভি বাংলা, আকাশ বাংলা, এই ধরনের চ্যানেলগুলো এলো, তখন আমরা দুপুরে করে, দুটোর সময় করে এই মুভিগুলো দেখতে পেতাম। তখন কার মুভি দেখতে পেতাম? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বেশিরভাগ ক্ষেত্রে। তো যাকে দেখে আমরা বড় হয়েছি, যখন আমাদের এই খেলাধুলার বাইরে যদি এন্টারটেনমেন্ট পারপাস বলতে সেই সাদা কালো টিভিতে শুধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেই দেখতাম, সেই সময় আমরা উত্তম কুমারের মুভি দেখার মতন আমাদের সেই ধৈর্য বা সেই জ্ঞানটা তৈরি হয়নি। তখন কি আমাদের এন্টারটেনমেন্ট করতে কিন্তু এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল, এদের মতন হিরোদের মুভি। তো সেই মানুষটা সেই সময় থেকেই আমাদের যেভাবে এন্টারটেনমেন্ট করে আসছে, তার সম্পর্কে যদি কেউ এরকম কথা বলে, ডিফেন্ড কেন, আমরা কথা বলবো, যেটা সঠিক সেটাই তুলে ধরবো। অনেক কিছু আছে বলার মতো, অনেক কিছু ছিল বলার মতো, মানে কত বলবো, তিনি নিজেই একজন সাবজেক্ট, তো তার সম্পর্কে বলার মতন স্পর্ধা বা অত জ্ঞান আমার নেই। কিন্তু যতটুকু আমি জানি, যতটুকু বলা দরকার, ততটুকুই আমি বললাম। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।